অল অফ ইউ তোমাদের সকলকে ইতিহাস পাঠশালা ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি মীনাক্ষী। আজকের ক্লাসে আমরা 1947 সাল থেকে 2000, তাহলে 1947 অর্থাৎ যখন আমাদের দেশ স্বাধীন হয়েছিল, এবং 2026 অর্থাৎ বর্তমান সময় পর্যন্ত ভারতের ইতিহাস সম্পর্কে জানবো। মানে 1947-এর পর থেকে বর্তমান সময় পর্যন্ত যা যা ঘটেছে ইতিহাসের মধ্যে, তা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। স্বাধীনতা ও প্রজাতন্ত্রের গঠন 1947 থেকে 1950। 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হয়। ভারত ও পাকিস্তান বিভাজন হয় দীর্ঘ 200 বছর। মানে যদি ধরো 1757 থেকে 1947 ধরো, তাহলে কিন্তু 190 বছর হবে। তো প্রায় এটাকে 200 বছর ধরা হয়। ব্রিটিশ শাসনের অবসান ঘটে। জওহরলাল নেহেরু দিল্লির লালকেল্লায় ভারতে তিরঙ্গা পতাকা উত্তোলন করে এবং তার বিখ্যাত ভাষণ, যেটাকে বলা হয় ট্রেসড উইথ ডেস্টিনি, তিনি দেন। তাহলে এই ভাষণে যেটা বলা হয়েছে সেটা একটু দেখব, যেটাকে বাংলায় বলা হয় ভাগ্যের অভিসার। বহু বছর আগে, অর্থাৎ এটা যখন জওহরলাল নেহরু এটা তিনি লালকেল্লায় যে ভাষণটা দিয়েছিলেন, সেখানে তিনি এই কথাটা বলেছিলেন, সেটা দেখব। বহু বছর আগে আমরা ভাগ্যের সাথে এক অভিসারে লিপ্ত হয়েছিলাম, আর এখন সময় এসেছে আমাদের সেই অঙ্গীকার পূরণ করার। পুরোপুরি বা পূর্ণ মাত্রায় না হলেও অন্তত যথেষ্ট পরিমাণ। তাহলে পুরোপুরি বা পূর্ণ মাত্রা মানে হচ্ছে, যেহেতু ধরো ভারতেরই একটা অংশ আলাদা হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে, যেটা পুরোপুরি বা পূর্ণ মাত্রায় না হলেও অন্তত যথেষ্ট পরিমাণ। যখন মধ্যরাতে এই স্তব্ধ ক্ষণ উঠবে এবং সারা বিশ্ব ঘুমে মগ্ন থাকবে, ভারত জেগে উঠবে জীবন ও স্বাধীনতার নতুন ভোরে। এমন এক মুহূর্ত আসে যা ইতিহাসে বিরল, যখন আমরা পুরাতন থেকে নতুনের দিকে পা বাড়াই, যখন একটি যুগের অবসান ঘটে এবং যখন একটি জাতির দীর্ঘ অবদমিত আত্মা তার অভিব্যক্ত খুঁজে পায়। এই যে বক্তব্যটা, এটা জওহরলাল নেহরু বলেছিলেন। তো তার সাথে তিনি বলেছিলেন যে এই সন্ধিক্ষণে আমাদের উপযুক্ত শপথ নিতে হবে ভারত ও তার জনগণের সেবায় এবং আরো বৃহত্তর অর্থে মানবতার সেবায় নিজেদের উৎসর্গ করার জন্য। তাহলে এই ভাষণটা তিনি জওহরলাল নেহরু দিয়েছিলেন। 14ই আগস্ট পাকিস্তান গঠন হলো এবং মানে স্বাধীন হলো, আর ভারত 15ই আগস্ট স্বাধীন হলো। এবার দেশ তো স্বাধীন হলো, তার ঠিক 15ই আগস্ট তো 17ই আগস্ট দেখা গেল যে সীমানা যেটা নির্ধারণ, সেটা দেখা যায় করে দেওয়া হলো। মানে কোন জায়গাটা ভারতের মধ্যে পড়বে, কোন জায়গাটা পাকিস্তানের মধ্যে পড়বে, সেটা হচ্ছে র্যাডক্লিফ লাইন, সেটা বলে দেওয়া হলো 17ই আগস্ট। যার ফলে দেখা গেল দেশভাগ এবং দাঙ্গা। স্বাধীনতার আন্দোলনের আনন্দের সাথে সাথে দেশভাগ এক বিশাল ট্র্যাজেডি নিয়ে আসে। লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়, নিজের ভিটে বাড়ি হারায় এবং সাম্প্রদায়িক দাঙ্গায় প্রাণ হারায়। দেখা গেছিল যে বহু মেয়ে ধর্ষিতা হয়ে গেছিল, তাদের উপর অনেক ধরনের অত্যাচার করা হয়েছিল, এবং তখন দেখা গেছিল যে অনেক সময় নিজের বাড়ির লোকজনে তাদের বাড়ির মেয়েদেরকেও মেরে দেয়। যেহেতু ধরো এমন একটা খারাপ পরিস্থিতি হয়ে গেছিল যে এরকম একটা বর্বরতা, অত্যাচার, নিজের মেয়ের সম্মান বাঁচাতে গিয়ে অনেকে দেখা গেছিল যে নিজের মেয়েদেরকেই শেষ করে দেয়। কখনো যদি সময় পাও, তোমরা দেশভাগের পর যে গ্রন্থগুলো আছে, ওগুলো আমি তোমাদের আলোচনা করেছিলাম গ্রন্থগুলোর নাম, তো সেইগুলোও যদি তোমরা দেখো তাহলে সেখান থেকে বুঝতে পারবে। মুভিও রয়েছে এগুলো নিয়ে, দেশীয় এবং রাজ্যগুলির ভারত ভুক্তে। এরপর দেখা গেল যে ভারত মানে যেগুলো দেশীয় রাজ্য ছিল সেগুলো ভারতে কিভাবে যুক্ত হলো। সর্দার বল্লভভাই প্যাটেল এবং ভিপি মেননের প্রচেষ্টায় ভারতের 560টিরও বেশি দেশীয় রাজ্যকে ভারতের ইউনিয়নে অন্তর্ভুক্ত করার কাজ শুরু হয়। সর্দার বল্লভভাই প্যাটেল এই যে ধরো দেশীয় রাজ্যগুলো ভারতের সাথে মুক্তি করা, এটাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন, এবং সর্দার বল্লভভাই প্যাটেলকে কি বলা হয়, লৌহ মানব বলা হয়। এরপর দেখা যায় যে 1948 সালে শোক এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জ, যেখানে দেখা যায় যে গান্ধীজিকে হত্যা করে দেওয়া হয় 30শে জানুয়ারি 1948। নাথুরাম গডসের গুলিতে মহাত্মা গান্ধীর মৃত্যু হয় এবং সারা দেশের শোকের ছায়া নেমে আসে। তাদের দেশভক্ত হলো, কিন্তু তারপরে যে ক্ষয়ক্ষতি হলো, দাঙ্গা হলো, সেই সমস্ত কিছু খুবই মানে ভয়াবহতা নিয়ে এসেছিল। কাশ্মীর সমস্যা 1947-এর শেষের দিক থেকে শুরু হওয়া ভারত পাকিস্তানের যুদ্ধ এই বছরও চলতে থাকে এবং কাশ্মীর ইস্যুটি রাষ্ট্রসংঘে পৌঁছায়। তারপরে দেখা যায় যে এই সময় অপারেশন পোলো হয়েছিল সেপ্টেম্বর, যেটা হায়দ্রাবাদের নিজাম ভারতের সাথে যুক্ত হতে অস্বীকার করলে সামরিক অভিযানের মাধ্যমে হায়দ্রাবাদকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়, এবং শ্রী শ্রী রাজগোপালাচারী লর্ড মাউন্টব্যাটেন বিদায় নিলে চক্রবর্তী রাজগোপালচারী ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল হয়। তাহলে এই যে ঘটনাগুলো বললাম, এটা মূলত 1948 সাল, সে সময় ঘটনাবলীগুলো আলোচনা করলাম। এখন আমরা 1949 খ্রিস্টাব্দে যেটা সংবিধানের সমাপ্তি, সেটা সম্পর্কে জানবো। এটা এখানে সংবিধানের সমাপ্তি না, এটা হচ্ছিল যে গণপরিষদ এই সময় দেখা গেছিল যে গণপরিষদ ভারতের সংবিধানটা রচনা করে দিয়েছিল। তাহলে গণপরিষদে যেটা সংবিধানের রচনা, সেই কাজটা সমাপ্তি ঘটেছিল। সংবিধান গ্রহণ হয়েছিল 26শে নভেম্বর। বি.আর. আম্বেদকর নেতৃত্বে খসড়া কমিটি দীর্ঘ 2 বছর 11 মাস 17 দিন অক্লান্ত পরিশ্রমের পর সংবিধান তৈরির কাজ শেষ হয়।
এবং 1949 খ্রিস্টাব্দে 26শে নভেম্বর গণপরিষদে এই সংবিধান আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। এই যে গণপরিষদ, এটা হচ্ছে একটা প্রতিনিধি, যেখানে অনেকজন মিলে কি করা হয়েছিল, ধরো কোনো একটা দেশে যখন সংবিধান রচনা করা হয়, তো সেই জিনিসটা সেটাই হচ্ছে গণপরিষদ। এদের হাত দিয়ে কিন্তু ভারতের সংবিধানটা রচনা করা হয়েছিল এবং এটা রচনা করতে 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল। এই দিনটিকে সংবিধান দিবস বলা হয়, অর্থাৎ 26শে নভেম্বর কি হচ্ছে 26শে নভেম্বর সংবিধান দিবস হিসেবে পালিত হয়। এর সাথে সাথে দেখা যায় যে আরবিআই রাষ্ট্রীয়করণ, অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, 1 জানুয়ারি 1949 খ্রিস্টাব্দে ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্পূর্ণ সরকারি মালিকানাধীনে সংস্থায় রূপান্তর করা হয়। 1950 খ্রিস্টাব্দে প্রজাতন্ত্রের উদয়। এবার প্রজাতন্ত্র, যেটা 26শে জানুয়ারি 1950, ভারতের নিজস্ব সংবিধান কার্যকর হয় এবং ভারতের একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। মূলত 1930 সাল থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত দেখা গেছিল যে এই 26শে জানুয়ারিতেই ভারতের স্বাধীনতা দিবস পালন করা হতো, কিন্তু তখন তো ব্রিটিশরা চলে যায়নি। তাহলে এই দিনের গুরুত্ব ছিল অপরিসীম। তার জন্য এই দিনটাকে স্মরণ করে আমরা, যেহেতু ধরো 15 আগস্ট দেশ স্বাধীন হয়ে গেছিল, তো 26শে জানুয়ারি দিনটা আমরা প্রজাতন্ত্র দিন হিসাবে পালন করি, সেই দিনের গুরুত্বটাকে মানে গ্রহণ করার জন্য। এবং এ সময় দেখা যাচ্ছে যে 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি সারনাথে, যেটা অশোক স্তম্ভে ভারতের জাতীয় প্রতীক হিসাবে ব্যবহার করা হয়। এরপর হচ্ছে প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন। ওই গণপরিষদের তিনি হেড ছিলেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এরপর রয়েছে যে প্রথম প্রজাতন্ত্র দিবস। প্রথম প্রজাতন্ত্র দিবস দিল্লি রাজপথে প্রথম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সেই বছরই দেখা যায় ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণ ছিলেন প্রধান অতিথি। এরপর আমরা ভারতের যে সংবিধানটা নেওয়া হয়েছিল, তো সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের, ধরো যেগুলো ভালো ভালো দিক, সেগুলো কিন্তু ভারতের সংবিধানে নেওয়া হয়েছে। তো একটা হচ্ছে পরিকল্পনা কমিশন, যেটাকে প্ল্যানিং কমিশন বলা হয়। 15ই মার্চ 1950 ভারতের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণে যোজনা কমিশন বা পরিকল্পনা কমিশন গঠিত হয়। এই সময় দেখবে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা সেটা নেওয়া হয়েছিল। পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা কিন্তু রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে এবং সেটা রাশিয়াতে খুব ভালোভাবে প্রভাব ফেলেছিল, যার ফলস্বরূপ জওহরলাল নেহরু ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছিলেন এবং প্রথম গুরুত্ব দিয়েছিলেন কৃষিকে। এরপর রয়েছে নেহেরু যুগ এবং আধুনিক ভারত, যেখানে আমরা 1951 থেকে 1964 সাল, যেখানে আমরা প্রথম সাধারণ নির্বাচন অর্থাৎ ভোট, যেটা কিছুদিন পর আছে আমাদের পশ্চিমবঙ্গে। তো প্রথম সাধারণ নির্বাচন 1951 সালে অক্টোবর থেকে 1952 সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্বাধীন ভারতের প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি ছিল বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক পরীক্ষা, যেখানে জনগণ সেই দেশের প্রতিনিধিদেরকে নিয়োগ করবে যে ভারতে কে উঁচু পদে থাকবে। তো জনগণের দ্বারা যেটা সরকার নির্বাচন করা, সেইটা সে সময় গ্রহণ করা হয়েছিল, যেটা ছিল বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক পরীক্ষা। নির্বাচন কমিশনার সুকুমার সেন ছিলেন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার, যিনি হেড হয়েছিলেন, তিনি হচ্ছেন সুকুমার সেন। ভোটদান, বিপুল সংখ্যক নিরক্ষর মানুষ থাকা সত্ত্বেও অত্যন্ত সফলভাবে এই ভোট সম্পন্ন হয়। জওহরলাল নেহরুর নেতৃত্বে কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। এ সময় দেখা যাচ্ছে যে এক একজনের জন্য প্রতীক ব্যবহার করা হয়েছিল, এক একটা দল হিসেবে প্রতীক ব্যবহার করা হয়েছিল। যেহেতু সাধারণ মানুষ নিরক্ষর ছিল, তাহলে তারা পড়তে পারবে না। তোরা এখন লেখা আছে জওহরলাল নেহরু, তাহলে তারা পড়তে পারবে না, কিন্তু সেখানে যদি একটা প্রতীক দেওয়া হয়, তাহলে কি তারা বুঝতে পারবে যে এটা হচ্ছে এই প্রতীকটা। তো সেই জন্যই দেখা গেছে যে প্রতীকটা গ্রহণ করা হয়েছিল, কিন্তু অন্যান্য দেশের ক্ষেত্রে নাম ব্যবহার করা যায়, কিন্তু প্রতীক ব্যবহার করা হয় না। রাজ্য পুনর্গঠন এবং ভাষা আন্দোলন। এবার রাজ্যটা কিভাবে গঠিত হবে, সেখানে দেখা যাচ্ছে যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন, এটা আমরা এই সময় দেখতে পাই। 1953 থেকে 1956 সালের এখন দেখবো ঘটনাগুলি, যেখানে দেখা যাচ্ছে যে অন্ধ্রপ্রদেশ গঠন। অন্ধ্রপ্রদেশ হচ্ছে প্রথম ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য, যেটা 1953 হয়েছিল পৃথক তেলুগু ভাষী রাজ্যের দাবিতে। শ্রীরামল্লুর আত্মবলিদানের পর ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য হিসাবে অন্ধ্রপ্রদেশ গঠিত হয়। এই যে আছে না যে শ্রীরামল্লু, তো তিনি দেখা গেছিল যে অন্বেষণ করেছিলেন এবং তারপর তিনি মৃত্যুবরণ করেছিলেন অন্বেষণ, এবং তারপর দেখা যাচ্ছে সেখানে ব্যাপক আন্দোলন হয়েছিল এবং তারপর প্রথম তেলুগুদের জন্য অন্ধ্রপ্রদেশ গঠিত হয়, অর্থাৎ ভাষার ভিত্তিতে রাজ্য গঠন। এরপর দেখা যায় রাজ্য পুনর্গঠন আইন, যেটা হয়েছিল 1956-তে। 1956 সালে রাজ্য পুনর্গঠন কমিশন সারা ভারতে ভাষার ভিত্তিতে দেখা যাচ্ছে 14টি রাজ্য সে সময় এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছিল। তাহলে ভাষার ভিত্তিতে দেখা গেছে যে সেই সময় 14টি রাজ্য ছিল ভারতে এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। পঞ্চায়েতি রাজ, 1959 খ্রিস্টাব্দে 2রা অক্টোবর রাজস্থানের নাগরোতে প্রথম 3 স্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থার উদ্বোধন হয়। এখন আমরা দেখবো যে নেহেরু যুগের অবসান। তাহলে এবার নেহেরু যুগের অবসান হচ্ছে 1962 থেকে 1964 সালের ঘটনাগুলি দেখবো। যেমন ভারত চীন যুদ্ধ 1962-তে, সীমান্ত সমস্যা নিয়ে চীনের সাথে যুদ্ধে ভারতের বৈদেশিক নীতি ও সামরিক প্রস্তুতি বড় ধাক্কা দেয়। ভারত এই যুদ্ধে পরাজিত হয়। তাহলে ভারতের সাথে চীনের যুদ্ধ হয়েছিল এবং ভারত পরাজিত হয়। এবার হচ্ছে গোয়ার মুক্তি। সামরিক অভিযানের মাধ্যমে পর্তুগিজদের হাটিয়ে গোয়া, দমন, দিউ ভারতের অন্তর্ভুক্ত করা হয়। দেশ যখন স্বাধীন হলো, তখন দেখা গেছিল ফরাসিরাও ভারতের বিভিন্ন স্থানে উপনিবেশ স্থাপন করেছিল। ব্রিটিশরা তো গেলই, তাহলে ফরাসিরাও বিভিন্ন জায়গায় উপনিবেশ স্থাপন করেছিল। এবার তারা কিন্তু চলে গেল, সেই জায়গাটা তারা ছেড়ে দিল ফরাসিরা, কিন্তু পর্তুগিজরা কিন্তু ছাড়তে নারাজ হলো। এবার তখন দেখা গেল যে সামরিক অভিযানের মাধ্যমে পর্তুগিজ থেকে সরানো হলো, গোয়া, দমন, দিউ ভারতের অন্তর্ভুক্ত করা হলো কত 1961-তে। নেহেরুর
প্রয়াণ মানে নেহরু দেখা যাচ্ছে যে 27শে মে 1964 খ্রিস্টাব্দে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মৃত্যু হয়। এর মাধ্যমে ভারতের ইতিহাসের এক দীর্ঘ এবং গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটে। এরপর আমরা 1965 থেকে 1979 খ্রিস্টাব্দের বিভিন্ন ধরনের ঘটনা দেখব, যেখানে 1965-তে ভারত পাকিস্তান যুদ্ধ ও লাল বাহাদুর শাস্ত্রীর আমল এই সময় দেখা যায়। তো জওহরলাল নেহরুর মৃত্যুর পর লাল বাহাদুর শাস্ত্রী তিনি ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী হন। তার সময়কাল ছিল মাত্র 19 মাস, কিন্তু এই অল্প সময়ে তিনি ভারতের ইতিহাসে গভীর ছাপ ফেলে যায়। এই সময় আমরা খাদ্য সংকট এবং সবুজ বিপ্লবের সূচনা দেখেছিলাম। সবুজ বিপ্লবটা হয়েছিল গমটাকে মানে গমের উৎপাদনের ব্যাপক পরিবর্তন হয়েছিল, সেইখান থেকে এসেছিল সবুজ বিপ্লব। তো খাদ্য সংকট দেখা গেছিল সে সময় ভারতে, প্রবল খাদ্য সংকট দেখা গেছিল। কারণ দেখো যে একটা তো দেশ ভাগ হলো, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেল, তো প্রচুর পরিমাণ মানে একটা জনবিস্ফোরণ ঘটেছিল, সেই পরিমাণ খাবার ছিল না, একটা উদ্বাস্তু সমস্যা ছিল। তো এই সময় দেখা যাচ্ছে যে শাস্ত্রীজি দেশবাসীকে সপ্তাহে একদিন উপবাস করার অনুরোধ করেন, মানে একদিন না খেয়ে থাকার অনুরোধ করেন। মানে কতটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি, মানে মানুষের জনসংখ্যা বাড়ছে কিন্তু সে পরিমাণ খাদ্য নেই দেশে। কৃষকদের উৎসাহিত করতে জয় জওয়ান জয় কিষান স্লোগান দেন। 1965 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান যুদ্ধ। কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তান ভারতের উপর আক্রমণ করলে শাস্ত্রীজি অন্তত দৃঢ়তা দেখান এবং ভারতীয় সেনাবাহিনী লাহোরের খুব কাছে পৌঁছে গিয়েছিল। এরপর আমরা দেখব তাশখন্ডের চুক্তি। যুদ্ধের শেষে রাশিয়ার মধ্যস্থতায় উজবেকিস্তানের তাশখন্ডে ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তির চুক্তি স্থাপিত হয়। এরপর আমরা দেখব যে লাল বাহাদুর শাস্ত্রী তার মানে রহস্যমূলক মৃত্যু। 11ই জানুয়ারি 1966 সালে তাশখন্ডের শাস্ত্রীজির যা মানে মৃত্যু হয়, এটা কোথায় হয়েছিল? এটা তাশখন্ডে হয়েছিল, যা আজও একটি রহস্য হয়ে গেছে। শাস্ত্রীজির পর জওহরলাল নেহরুর কন্যা ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হয়। এবার ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী হয় সে সময় দেখা গেছে যে বাংলাদেশ মানে ভারত দুই ভাগে ভাগ হয়েছিল, একটা তো ভারত একটা পাকিস্তান। তো পাকিস্তান ছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তানের মধ্যে ছিল বাংলাদেশ, আর যেটা পশ্চিম পাকিস্তান সেটা হচ্ছে বর্তমান পাকিস্তান, যেটা সেটা হচ্ছে পশ্চিম পাকিস্তান, আর যেটা পূর্ব পাকিস্তান সেটা হচ্ছে বাংলাদেশ। এবার পশ্চিম পাকিস্তান কি করতে চাইলো, যে যেটা বর্তমান বাংলাদেশ, সেখানে দেখা গেল যে বাংলা ভাষা মানে বাংলা ভাষার পরিবর্তে উর্দুরে চাপিয়ে দিতে চাইলো। এবার ভাষাকে কেন্দ্র করে দেখা গেল বাংলাদেশে আন্দোলন শুরু হলো এবং তারপর বাংলাদেশ কি হবে? স্বাধীন হবে। ওইটার ইতিহাস এখন দেখবো। 1971 সালে ভারত পাকিস্তানের যুদ্ধ হিসেবে আত্মপ্রকাশ করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ যেটা হয়েছিল 1971 সালে, ভারতের সহায়তায় পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশ গঠিত হয় এবং সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। ইন্দিরা গান্ধী বলিষ্ঠ ভূমিকা পালন করে, মানে এই যে ধরো বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ, সেখানে ইন্দিরা গান্ধী মানে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে মুক্তি হওয়ার জন্য সাহায্য করেছিল। ব্যাংক রাষ্ট্রীয়করণ, যেটা হয়েছিল 1969 সালে। ইন্দিরা গান্ধী 14টি বড় বেসরকারি ব্যাংকে সরকারি মালিকানাধীন করে এবং এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেয়। এরপর আমরা দেখব যে রাজভাতা বিলোপ, যে স্বাধীনতার সময় দেশীয় রাজাদের যে বিশেষ ভাতা দেওয়া হতো 1970 খ্রিস্টাব্দে তা বন্ধ করে দেওয়া হয়, এটা আমরা জানতে পারি। 1975 থেকে 1977 আমরা জরুরি অবস্থা দেখতে পাই, যেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছিল 25শে জুন 1975। অভ্যন্তরীণ অস্থিরতার কারণ দেখিয়ে ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা জারি করেন। বিরোধী নেতাদের গ্রেপ্তার করা হয় এবং সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়। 42তম সংবিধান সংশোধন করা হয় 1976 সালে, যেখানে এই সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক নিরপেক্ষ এই শব্দ দুটো যোগ করা হয় এবং এটিকে মিনি কনস্টিটিউশন বলা হয়। এখন আমরা উন্নয়ন এবং সংস্কারের যুগ, যেটা 1980 থেকে 1999 পর্যন্ত হয়েছিল। অপারেশন ব্লু স্টার, পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে লুকিয়ে থাকা বিচ্ছিন্নবাদীদের সরাতে ভারতীয় সেনার অভিযান চালায়। মানে যেমন দেখো মুসলিমদের নিয়ে গেছিল পাকিস্তান, ঠিক সেরকম সিরিয়া চেয়েছিল খালিস্তান করতে। তো সেটা নিয়ে দেখা গেছিল যে প্রচুর আন্দোলন হয়েছিল। তো ওইটা এখানে আছে যে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে লুকিয়ে থাকা বিচ্ছিন্নতাবাদীদের সরাতে ভারতীয় সেনা অভিযান চালায়, যেটাকে অপারেশন ব্লু স্টার বলা হয়, এবং এটা হয়েছিল কত? 1984 খ্রিস্টাব্দে। ইন্দিরা গান্ধীর হত্যা, এই অভিযান প্রতিক্রিয়ায় নিজের দেহরক্ষীর গুলিতে ইন্দিরা গান্ধী নিহত হয়। এরপর দেশ জুড়ে শিখ বিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে। এই যে আছে ইন্দিরা গান্ধী যে নিজ দেহরক্ষী, তারা কিন্তু শিখ ছিল, যেহেতু দেখো শিখরা একটা মানে আলাদা একটা দেশ গঠনের জন্য দাবি চালিয়েছিল। এবার তাকে বলা হয়েছিল, ইন্দিরা গান্ধীকে উপদেশ দেওয়া হয়েছিল, যেহেতু শিখরা আন্দোলনটা করছে তাহলে তোমার দেহরক্ষী গুলো কিন্তু পাল্টাতে বলেছিল, কিন্তু ইন্দিরা গান্ধী সরায়নি, বলেছিল না এরা আছে এরাই থাক। পরবর্তীকালে তার দেহরক্ষীদের হাতেই কিন্তু ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়। 1984 থেকে 1989, যেখানে আমরা রাজীব গান্ধী এবং প্রযুক্তি যুগ দেখব। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর দেখা যায় যে তার ছেলে রাজীব গান্ধী ভারতের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হন। এরপর দেখা যায় যে কম্পিউটার এবং টেলিকম বিপ্লব, রাজীব গান্ধী আধুনিক ভারতের উপকার, তার আমলে ভারতে কম্পিউটার এবং এসটিডি বুথের মাধ্যমে টেলিফোন বিপ্লব ঘটে। স্যাম পিত্রোদা এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং রাজীব গান্ধীর সময় দেখা যাচ্ছে যে ভোটদানের বয়সের পরিবর্তন করা হয়। মানে এই আগে পর্যন্ত যতদিন আলোচনা করলাম সেখানে কিন্তু 21 বছর ছিল ভোটাধিকারের, কিন্তু এরপর 18 করা হচ্ছে। 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়। এরপর দেখা যায় রাজীব গান্ধীর হত্যাকাণ্ড। রাজীব গান্ধীর হত্যাকাণ্ড, যেটা 1991 হয়েছিল তামিলনাড়ুর সিপেরামবুদুরে, দেখা গেছে যে এলটিটিই জঙ্গিদের আত্মঘাতী বোমার হামলায় রাজীব গান্ধী নিহত হয়। তাহলে তামিলনাড়ু দেখা যাচ্ছে যে তাকে জঙ্গি হামলায় তার
দেখা যায় মারা যায়। একজন মেয়ে মানে তিনি নিজের শরীরে গুলি রেখেছিলেন, বোমা রেখেছিলেন এবং সেটা ফাটিয়ে দেয় রাজীব গান্ধীর সামনে গিয়ে, এবং তারপর রাজীব গান্ধী মারা যায়। সেখানেও দেখা গেছিল যে তামিলনাড়ুতেও ঠিক সেই রকম ভাবে আন্দোলন চলছিল, মানে তামিলনাড়ু একটা আলাদা রাজ্য গঠন, মানে আলাদা দেশের মতো, মানে আলাদা দেশ হিসেবে তার আত্মপ্রকাশ, সেটা নিয়েই ছিল একটা। এবং তারপর দেখা গেছিল মেয়েটাকে খুব ভালোভাবে ট্রেনিং করা হয়েছিল এবং তার শরীরে বোমা ছিল। যখন রাজীব গান্ধীর সামনে তিনি যান তখন সেই বোমাটা ফাটিয়ে দেয় এবং তারপর রাজীব গান্ধী মারা যায়। এলপিজি যেটা হয়েছিল 1991, এখানে তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং তিনি উদারীকরণ এবং বেসরকারীকরণ এবং বিশ্বায়ন নীতির মাধ্যমে লাইসেন্স রাজ্যের অবসান ঘটায় এবং বিদেশি বিনিয়োগ পথ খুলে দেয়, মানে যাতে ভারতের যাতে অর্থনীতি যাতে মানে উন্নতি হয়, অগ্রগতি হয়, তার জন্য পদক্ষেপ গ্রহণ করেছিল। 73 এবং 74তম সংবিধান যেটা হয়েছিল 1992, পঞ্চায়েতি রাজ এবং মিউনিসিপ্যালিটিকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। 1999 সালে অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করে। কার্গিল যুদ্ধ যেটা হয়েছিল 1999, পাকিস্তান ভারতের সীমানা পেরিয়ে পাহাড়ের চূড়া দখল করলে ভারত অপারেশন বিজয় শুরু করে এবং কার্গিল যুদ্ধে জয়ী হয়। এরপরে আমরা 2000 থেকে 2020 সালে যে বিভিন্ন ধরনের ডিজিটাল বিপ্লব এগুলো দেখবো। এখানে আমরা নতুন রাজ্য গঠন দেখবো। নতুন 3টি রাজ্য গঠিত হয়, ছত্তিশগড়, উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ড, এই 3টি নতুন রাজ্য গঠিত হয়। সর্বশিক্ষা অভিযান এটা হচ্ছে 2001, অটল বিহারী বাজপেয়ীর আমলে প্রাথমিক শিক্ষা প্রসারে এই প্রকল্প গ্রহণ করা হয়েছিল। সোনালী চতুর্ভুজ, যেখানে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতাকে যুক্ত করে বিশাল জাতীয় মানে প্রকল্প কাজ শুরু হয়। তারপর আমরা দেখি নোটবন্দীকরণ, যেটা 2016 সালে হয়েছিল। 8ই নভেম্বর কালো টাকা রুখতে 500 এবং 100 টাকার নোট বাতিল করা হয়। এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময় হয়েছিল। জিএসটি প্রবর্তন, যেটা হয়েছিল 2017-তে, এক দেশ এক কর নীতিতে পণ্য এবং পরিষেবার জন্য জিএসটি চালু করা হয়। দেখো আগেকার সময় কর নেওয়া হতো। এবার হচ্ছে ধারা 370-এর বিলোপ, যেটা হয়েছিল 2019-এ। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে দেওয়া হয়। লাদাখ ও জম্মু কাশ্মীর দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। 2020 সালে রাম মন্দিরের ভূমি পূজন এবং কোভিড-19 মহামারী শুরু হয়েছিল, যেখানে দেখা গেছিল যে প্রচুর মানুষ কোভিডের ইয়েতে মারা যায়। এর আগেও কিন্তু এরকম মহামারী হয়েছে এবং প্রচুর মানুষ মারা গেছে। এরপরে আমরা 2021 থেকে 2026 সালের বিভিন্ন ঘটনা দেখব। যেমন 2024-এ আমরা অযোধ্যা রাম মন্দির উদ্বোধন এবং অসমে চড়াইদেও মেদাম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি পায়। 2025 সালে বন্দে মাতরমের 150 বছর পূর্ত হয়েছিল এবং কলকাতার কাছে দমদমে 3000 বছরের পুরনো সভ্যতার নিদর্শন নিয়ে নতুন গবেষণা শুরু হয়েছিল। এরপরে আমরা দেখব তাহলে এখানে কলকাতার কাছে দমদমে 3 বছরের পুরনো সভ্যতার নিদর্শন নিয়ে নতুন গবেষণা শুরু হয়। 2025 এটা হয়েছিল। 2026 যেখানে আমরা ভারতের 15টি প্রত্নতাত্ত্বিক সাইটকে এক্সপিরিয়েন্স সেন্টারে রূপান্তরের কাজ পূর্ণতা লাভ পায়। ভারতের 80তম স্বাধীনতা দিবসের দিকে যাত্রা ঘটে। এখানে আছে যে চড়াইদেও মেদাম, এটা হচ্ছে একটা ঐতিহাসিক স্বীকৃতি, যেটা 2024-এ হয়েছে। আহোম রাজবংশের রাজকীয় সমাধি বা মেদাম নিয়ে অনেক আগে, এটা 2024 সালের ঘটনা বলছে, হ্যাঁ, থেকে। তাহলে আহোম রাজবংশের রাজকীয় সমাধি নিয়ে অনেক আগে থেকে গবেষণা চললেও 2024 সালে জুলাই মাসে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। এটি অসমের প্রত্নতাত্ত্বিক ইতিহাসের সবচেয়ে বড় আন্তর্জাতিক সাফল্য। আহোম রাজবংশের এই ঢিপি সমাধিগুলি ইউনেস্কো স্বীকৃতি পায়, যা উত্তর পূর্ব ভারতের প্রথম সাংস্কৃতিক হেরিটেজ সাইট। এখন আমরা 2025 সালের বিভিন্ন ধরনের ঘটনা দেখব, ঐতিহাসিক ঘটনা। যেমন বন্দে মাতরম 150 বছর। 1875 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গানটি রচনা করে এবং 2025 সালে এই গানটি 150 বছর পূর্ণ হয়, যা ভারতের জাতীয়তাবাদী ইতিহাসের এক বিশাল মাইলফলক। এরপর দেখবো যে দমদমে যেটা 3000 বছরের পুরনো সভ্যতা পাওয়া গেছে। পশ্চিমবঙ্গে দমদমের ক্লাইভ হাউসের কাছে খনন কার্যে 3000 বছরের পুরনো তাম্রপ্রস্তর যুগীয় নিদর্শন বিস্তারিত গবেষণা এই বছর প্রকাশিত হয়েছে এবং এটি প্রমাণ করে যে কলকাতার এই অঞ্চলে চন্দন কেতুগড়ের মতো প্রাচীন ছিল। তাহলে কলকাতার এই অঞ্চলটা চন্দন কেতুগড়ের মতোই প্রাচীন ছিল। চন্দ্রকেতুগড়, এখান থেকেও বিভিন্ন ধরনের আমরা প্রত্ন নিদর্শন পেয়েছি। এখানে আরেকটা দেখবে যে ভগবান বুদ্ধের পবিত্র দেহাবশেষ প্রত্যাবর্তন। এবার এই যে ঘটনাটা আছে সেটা নিয়ে একটু জানবো। 2027 সালে 127 বছর পর 19 জুলাই 2025-এ থাইল্যান্ড থেকে বুদ্ধের পবিত্র দেহাংশ ভারতে ফিরিয়ে আনা হয়, যা একটি বড় কূটনৈতিক এবং ঐতিহাসিক ঘটনা। তাহলে 127 বছর পর এই ঘটনাটা, মানে 127 বছর আগের ঘটনা আমরা এখন দেখছি, যেখানে দেখা যায় যে ভগবান বুদ্ধের পবিত্র দেহাবশেষের প্রত্যাবর্তন। 127 বছর পর 19 জুলাই 2025-এ থাইল্যান্ড থেকে বুদ্ধের পবিত্র দেহাংশ ভারতে ফিরিয়ে আনা হয়, যা একটি বড় কূটনৈতিক এবং ঐতিহাসিক ঘটনা। 127 বছর পর ভগবান বুদ্ধের এই পবিত্র দেহাবশেষ থাইল্যান্ড থেকে ভারতে প্রত্যাবর্তন কেবল ধর্মীয় দিক থেকে নয়, বরং কূটনৈতিক এবং সাংস্কৃতিকের ক্ষেত্রেও এক নতুন অধ্যায়ের সূচনা করে। তাহলে কি হয়েছিল এই ঘটনাটা, সেটা এখন জানবো। যে 1898 সালে উত্তরপ্রদেশে সিদ্ধার্থ নগরে পিপরা হাওয়া থেকে
এই দেহাবশেষগুলি আবিষ্কৃত হয়েছিল। ব্রিটিশ সরকার তখন এই পবিত্র দেহাংশগুলি একটি অংশ থাইল্যান্ড অর্থাৎ তৎকালীন স্যাম দেশ রাজপরিবারের কে উপহার হিসেবে দিয়েছিল। দীর্ঘ 127 বছর পর সেই পবিত্র অংশই পুনরায় ভারতে ফিরে আসে। তাহলে যেটা ব্রিটিশরা দিয়েছিল সেটা ফিরিয়ে আনা হয়েছে। সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক মিলন এই যে ধরো নিয়ে আনলো, ভারত এবং থাইল্যান্ড উভয় দেশে বৌদ্ধ ঐতিহ্যের সাথে গভীরভাবে যুক্ত। এই প্রত্যাবর্তনে দুই দেশের মানুষের মধ্যকার আধ্যাত্মিক বন্ধন আরো দৃঢ় হয়। ভারতের পক্ষ থেকে একে লুক ইস্ট এবং অ্যাক্ট ইস্ট পলিসির একটি বিশেষ অংশ হিসেবে দেখা হয়েছে। এবং এই যে ধরো রয়েছে বৌদ্ধের যেটা দেহাংশ, বৌদ্ধের সার্কিট এবং ভারতের ঐতিহাসিক গুরুত্ব বিশ্ব দরবারে আরো বৃদ্ধি পেয়েছে। তাহলে স্থান হচ্ছে পিব্রাহাওয়া, যেটা প্রাচীন কপিলাবস্তু হিসেবে পরিচিত। ঘটনা হচ্ছে ঘটনা যেটা সময়কাল দিচ্ছে সেটা হচ্ছে 19 জুলাই 2025। আর এতে ভারত এবং থাইল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ঘটেছে। তাহলে এই তথ্যটা খুবই একটা নতুন তথ্য যেটা আমরা জানলাম। এই সময় দেখো 2025-এ আমরা মহাকুম্ভ মেলা দেখি। প্রয়াগে 13 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়, যেখানে ডিজিটাল প্রদর্শনী এবং আর্কিওলজিক্যাল ডিসপ্লের মাধ্যমে ভারতের আধ্যাত্মিক ইতিহাস তুলে ধরা হয়েছে। চোল রাজেন্দ্র চোলের 1000 বছর, রাজেন্দ্র চোল প্রথম তাহলে চোল সম্রাট রাজেন্দ্র চোল নৌ অভিযানের 1000 বছর পূর্তি উপলক্ষে তামিলনাড়ুতে বিশেষ উৎসব পালিত হয়। 2026 সালের যেগুলো ঐতিহাসিক ঘটনা সেগুলো দেখব। 15টি প্রত্নতাত্ত্বিক স্মার্ট এক্সপিরিয়েন্স সেন্টার, যেটা 2026 সালের মধ্যে ভারত সরকার রাখিগড়ি, ধোলাভিরা, সারনাথ, হস্তিনাপুরের মতো 15টি প্রাচীন স্থানকে অভিজ্ঞতা ভিত্তিক পর্যটন কেন্দ্রে রূপান্তর করার কাজ সম্পন্ন করেছে। এখানে ভিআর এবং এআর প্রযুক্তির মাধ্যমে পর্যটকরা প্রাচীন ইতিহাসকে সরাসরি অনুভব করতে পারবে। এরপরে দেখব যে কিলিদি খনন কার্য। এটা হচ্ছে তামিলনাড়ুর কিলিদি 11তম পর্যায়ে খনন কার্যের ফলাফল এই বছর প্রকাশিত হয়েছে, যা দক্ষিণ ভারতের সঙ্গম যুগের সাথে সিন্ধু সভ্যতার সম্ভাব্য যোগসূত্র অনেক নতুন তথ্য দিয়েছে। যত দিন যাচ্ছে তত আমরা আরো নতুন ভাবে আরো ইতিহাসকে জানছি। ডিজিটাল আর্কাইভ প্রজেক্ট, ভারতের প্রাচীন পাণ্ডুলিপি এবং শিলালিপিগুলি ডিজিটাল আকারে সংরক্ষণ করার জন্য একটি জাতীয় মিশন এই বছর পূর্ণগতি পেয়েছে। পাণ্ডুলিপি এটা হচ্ছে যেটা হ্যান্ড রিটেন ফর্মে, আগেকার সময় দেখা গেছে হাতে লেখা পুঁথি ছিল, সেটা হচ্ছে পাণ্ডুলিপি। সেটাকে যদি ডিজিটাইজেশন করা হয় তাহলে কি হবে, সেটা সংরক্ষণ করাটা সুবিধা হবে, সেটা তো নষ্ট হবে না, সেটা যদি ডিজিটাল করা আছে। এবার পাণ্ডুলিপিটা যেটার উপরে ধরো লেখা আছে, ধরো কোনো একটা পাতার উপরে যদি আমরা লিখি, পাতারও একটা বয়স আছে, কিন্তু সেটাকে যদি আমরা ডিজিটাইজেশন করে দিই, যদি সেটাকে করে দিই, অনলাইনের মাধ্যমে করে দিই, তাহলে সেটা কিন্তু রোধ করাটা নষ্ট হওয়ার ভাগ থেকে রক্ষা পাবে। লোথালে দেখা যাচ্ছে যে গুজরাটের লোথালে যে বিশাল মেরিটাইম মিউজিয়াম তৈরি হয়েছে, সেটিরও একটি বড় অংশ 2026 সালের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ভারতের 5টি প্রত্নতাত্ত্বিক সাইট যেমন রাখিগড়ি, হস্তিনাপুর, শিবসাগর, ধুলাভিরা এবং আদিচাল্লারুল আইকনিক সাইট এবং অন সাইট মিউজিয়াম হিসাবে গড়ে তোলার ঘোষণাটি প্রথম এসেছিল 2020-21 সালের কেন্দ্রীয় বাজেটে। তবে 2025-26 সালের বর্তমান প্রেক্ষাপটে 2026 সালের বাজেটের পরবর্তী ধাপে যা ঘটেছে তা হলো 2026 সালের লক্ষ্য হচ্ছে যে আগে ঘোষিত সাইটগুলির কাজ সম্পন্ন করে সেগুলি পূর্ণাঙ্গ এক্সপিরিয়েন্স সেন্টার বা অভিজ্ঞতা ভিত্তিক পর্যটন কেন্দ্র হিসাবে জনসাধারণের জন্য উন্মুক্ত করার প্রক্রিয়াটি 2026 সালের মধ্যে বড় মাইল ফলক স্পর্শ করে। তাহলে আমরা যদি আমাদের দেশের ইতিহাস জানি, তাহলে কি আমরা আমাদের দেশের গৌরব জানি। তো আজকের ক্লাসে আমি এগুলো আলোচনা করলাম, ভাবলাম একটু তোমাদেরকে অন্যরকম ভাবে পড়াই, যাতে তোমরাও কিছু জানতে পারো এবং আমিও কিছু জানতে পারি। তোমাদেরকে পড়ানোর মাধ্যমে আমিও অনেক কিছু জানতে পারি, তোমাদেরকে শেখানো হয়, তার সাথে আমারও কিছুটা জানা হয়। তো আজকের ক্লাসে আমরা 1947 যখন দেশ স্বাধীন হয় সেখান থেকে বর্তমান সময় পর্যন্ত যা যা ঘটেছে সেগুলো আলোচনা করলাম, এবং পরবর্তীকালেও আমরা আরো অনেক নতুন ইতিহাসের তথ্য পাবো। আমি যদি জানতে পারি তাহলে আমি তোমাদের সাথে নিশ্চয়ই তোমাদেরকেও শেয়ার করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল।